তো গাইজ এখন আমরা টেন্ট লাগিয়ে দিয়েছি। ফাইনালি গাইস, ফাইনালি আমরা কুম্ভতে এখন সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠে দিন ভরে কষ্ট করে কমসে কম এই অবধি পৌঁছাতে পেরেছি, এইটাই সব থেকে বড় কথা। ও বানিয়ে বানিয়ে একটা লম্বা জ্যাম করে রেখেছে ইউপি পুলিশ, আর আমরা সাইড কেটে বেরোচ্ছি। মাত্র একটু রাস্তা খোলা পেয়েছি, আর সেখান দিয়ে এখন যাও 60-65 স্পিডে গাড়িটা চালাতে পারছি। ব্যাস এই আবার সামনে চলে এলো গাড়িগুলার। আরে আরামসে यार, আরামসে ঠোক দিয়া বাজছে। দেখো কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা, এখন বাজে রাত 8:18। আর তো গাইজ এখন আমরা অর্ধেক রাস্তায়ও এসে পারিনি, আর এই যে মেয়ে ছেলেটার ঘুম আসছে। ঠিক আছে ঠিক আছে। তো গাইজ এখন 3টে বাজতে এখন 12 মিনিট বাকি আছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এমন একটা সিচুয়েশন চলছে যে গুড মর্নিং বলবো কি গুড নাইট বলবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন সকাল হবে একটা ভাব। তো সবাইকে গুড মর্নিং। আর আজকের দিনটা শুরু আমাদের অর্ধেক রাত থেকেই শুরু হচ্ছে। তো চলো আগে ফ্রেশ হয়ে নি, রেডি হই, তারপরে তোমাদের সামনে আসছি। সকালবেলা একদম আরামসে ঘুমোচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো চলো আর একে ডিস্টার্ব করবো না। এখন সকালবেলা উঠে ঠিক পেয়েই যাবে যে পাপা বেরিয়ে গেছে। 3:18। তো গাইজ এখন 3:18 বাজে, আর আমরা তিনজনই এখানে ফুল রেডি। একজন তার বাড়িতে রয়েছে, সেও রেডি হচ্ছে, তাকে কল করে দেওয়া হয়েছে। আর চলো তোমাদের সঙ্গে মিট আপ করছি একদম গাড়ির টারজানের উপরে বসে। তো চলো বাইরে চলো। এদিকে টারজানকে স্টার্ট দিয়ে রেখে দিয়েছি, গরম হচ্ছে, চলে যা। আর এদিকে মেন রাইডার্স রেডি হয়ে বসে রয়েছে দুটোর থেকে। চলো জয় মা কালী। তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে টাইম হয়ে গেল 3:35, আর তুলসা মাতা মন্দিরের কাছে চলে এসেছি। জয় মা তুলসা মাতা। চলো আমরা বেরোচ্ছি, ভালোভাবে যেন বাড়ি আসতে পারি। যেই অমনি গ্রামের বাইরে আসলাম এই নদীটার উপর, সেই অমনি ঠান্ডা লেগে উঠলো। অবশ্য আমাদের মিনিমাম 15 মিনিট লেট হয়ে গেছে আমার জ্যাকেটের জন্য। যখনই আমি জ্যাকেটটা পরে চেন লাগিয়েছি, চেনটা কেটে গেছে, আর 15-20 মিনিট ধরে সেটাকে লাগানোর চেষ্টা করছিলাম, লাগাতে পারিনি। এখন জ্যাকেটটাকে ফেলে দিয়ে আমি চলে আসলাম। অবশ্য বাড়ি রেখে আসিনি, ওকে আমি ফেলে লাথ মেরে এসেছি। জানি না কাজটা ভালো করেছি কি ঠিক করেছি, কিন্তু একটা জায়গায় বেরোনোর সময় হঠাৎ করে যদি এরকম একটা ভালো জিনিস খারাপ হয়ে যায়, তো দিমাগ এমনিতেই খারাপ হয়ে যায়। তো পিছনে যে বাইকটা রয়েছে ওটাতে এখন অলরেডি 2জন রয়েছে, আর আমার যে পার্টনার সে সামনের গ্রামে রয়েছে, ওকে ওখান থেকে পিক আপ করতে হবে। তো চলো ওকে পিক আপ করি, তারপরে দেখছি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, কিন্তু ট্রিপ এ আর বিটাকে জিরো করতে ভুলে গেছিলাম। তো এখন সেটা জিরো করে নেব, কারণ আমি তাও বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার চলে এসেছি। তো চলো চলো, ট্রিপ এ জিরো হয়ে গেছে, ট্রিপ বিটাও জিরো হয়ে গেছে। জানি না এই সংকেতগুলো কেমন হচ্ছে, কিছু বুঝতে পারছি না। বাড়ি থেকে বেরোলাম, আমার জ্যাকেটটার চেন নষ্ট হয়ে গেল, আর 6-7 কিলোমিটার সামনে আসলাম তো একটা বিড়েল, জঙ্গলি বিল্লি আমার রাস্তা ক্রস করলো। তো এগুলো আমাদের ধর্ম অনুযায়ী খুব একটা ভালো সিগন্যাল না, কিন্তু চলো একটা ভালো কাজের উদ্দেশ্যে যখন বেরোচ্ছি তো সব কিছু ভালো হওয়াটাই স্বাভাবিক, আর ভালো হবে সেটা ভেবেই আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো, তো আমাদের 4 নম্বর পার্টনারের গ্রামে আমাদের এন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এই যে হচ্ছে আমাদের 4 নম্বর হিরো, রাস্তায় দাঁড়িয়ে আছে একদম রেডি হয়ে। আহা। তো গাইজ এখন আমাদের 4 নম্বর পার্টনার আমাদের গাড়িতে বসে পড়েছে। তো আমাদের টিম কমপ্লিট হয়ে গেছে, মনে করতে পারো যে এখান থেকেই আমাদের রাইডিংটা শুরু হচ্ছে। গাইজ সামনেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির। তো চলো রাতের বেলা যেতে যেতে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আশীর্বাদটা নিয়ে যাই। চলো ভাইয়া থোড়া দর্শন কর লো আমার। গজব ঠান্ডা ভাই, গজব ঠান্ডা। আমি বুঝতে পারছি কি ঠান্ডা, ঠিক আছে। চলো ভগবান, বেরোচ্ছি আমরা 4 জন, মামা ভাগ্নে ভাই বন্ধু সব আছি। যেমন ভাবে বেরোচ্ছি তেমন ভাবে রিটার্ন নিয়ে এসো, আর কিছু চাই না। ব্যাস ব্যাস ব্যাস, হাইওয়েতে পৌঁছে গেছি, আর হাইওয়েতে ওঠা মাত্র অনেকগুলো গাড়ির দর্শন পেয়েছি। তো চলো এখান থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে আমাদের একটা পয়েন্ট রয়েছে, যেখান থেকে আমাদের এমপি রোড নিতে হবে, সেখানে গিয়ে কথা বলছি।
এই জানুয়ারি মাসের 2 তারিখে আমি ঠিক এরকম একটা টাইমে একা একা এই রোডটা দিয়েই কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর আজকে আমি যখন মহাকুম্ভের উদ্দেশ্যে এই সেম রুটটা দিয়ে বেরোচ্ছি, তো আমার সঙ্গে আরও 3টে লোক রয়েছে। কুলতাই দিয়ে সিনবড়া দিয়ে আমরা বেরিয়ে যাব জাবালপুর থেকে প্রয়াগরাজ। ঠান্ডা যত আগে যাচ্ছি প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়ে যাচ্ছে। আর যাই হোক, আমাকে কম্বলটা পেঁচিয়ে আমার বন্ধু সঠিক কাজই করেছে, সেটা এখন আমি বুঝতে পারছি। আমার গ্লাভস পরা রয়েছে, অবশ্য গ্লাভসটা উইন্টার গ্লাভস না, কিন্তু একটু হলেও প্রোটেক্ট করতে পারতো, কিন্তু কিছুই করছে না। আঙুলটা ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এদিকটায়। এখন আমরা রয়েছি NH 347, আর রোডটা এত খারাপ যে বলে বোঝানো যাবে না। এক তো রাতের বেলা, অচেনা রোড, জীবনে প্রথমবার এই হাইওয়েটা নিয়েছি, আর এত খারাপ যে সীমা ছাড়া। এখন বেজে গেছে অবশ্য 5:16 সকালবেলা বলতে হবে, কিন্তু রাত রয়েছে তো রাতই বলবো। আমরা একটা ঘাট পার হচ্ছি, এটা পাহাড়ি ঘাট। এই পাশটায় ঢালু রয়েছে, এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে যাতে করে কোনো গাড়ি স্লিপ না করতে পারে। পুরোপুরি একটা জঙ্গল এরিয়া। এই পাশটা আমার রাইট সাইডটায় রয়েছে ঘন জঙ্গল, আর এসব জঙ্গলে বাঘ ভাল্লুক সব কিছুই থাকে। এই জায়গাটা খুবই সতর্কতার সঙ্গে পাস হতে হবে। দেখো কত, এখানে আগেও দুর্ঘটনা হয়েছে, তো একটা বোর্ড লাগানো রয়েছে এই জায়গায়। ঘন জঙ্গল, এটা হয়তোবা সামনের সিনারিটা দেখে তোমরা আন্দাজা করতে পারছো না, কিন্তু আমি লাইভ দেখছি, আমি বুঝতে পারছি জঙ্গলটা খুবই ডেঞ্জারাস। রাতের বেলা এসব জঙ্গল একা একা ক্রস করাটা খুবই বিপজ্জনক। অবশ্য আমি লাইটটা লাগিয়ে ভালোই করেছি। আমার সামনেওয়ালা রাইডার্স যে রয়েছে, সেও আমার এই লাইটটা থেকে অনেকটা ফায়দা পাচ্ছে। ওকে বলতে পারো মোটামুটি আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। অনেকটা এরিয়া ঘাটটা। চলো ঘাটটা খতম করি। জায়গাটা অবশ্য যদিও বা জঙ্গল এরিয়া, কিন্তু প্রচণ্ড গরম আছে এখানে, একটুও ঠান্ডা লাগছে না। আর হাত পাগুলোও গরম হয়ে গেছে আমার এটুকু সময়ে। তো গাইজ, আমরা মহারাষ্ট্র পার করে এমপিতে ঢুকে গেছি। আর এমপির একটা জাজ চৌকি রয়েছে পুলিশের, তো সেটার এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, আর আগেই ওয়েলকাম বোর্ডটা ছিল। তো এমপিতে আমাদের ওয়েলকামটা হয়ে গেছে, আর আমরা এন্ট্রি করে নিয়েছি এমপিতে। এটাই হচ্ছে এমপি পুলিশের একটা জাজ চৌকি। তো এখন তো কোনো পুলিশওয়ালে ইয়া কোনো অধিকারী এখানে দেখা যাচ্ছে না, তো আমরা ইজ্জতের সাথে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ঘাট এরিয়াটা খতম হয়ে গেছে, আর যেই ঘাট এরিয়াটা খতম হয়েছে এখন আবার প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। তো গাইজ, এখান থেকে সিন্ধওয়াড়া যেতে হবে আমাদের, আর সিন্ধওয়াড়া রয়ে গেছে এখান থেকে আর 84 কিলোমিটার। আর আমাদের ফার্স্ট 100 কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে এই অবধি 103 কিলোমিটার দেখাচ্ছে। আমি অবশ্য 5-6 কিলোমিটার সামনে, বাড়ি থেকে 5-6 কিলোমিটার সামনে এসেই মিটারটা চালু করেছি। তো আমাদের ফার্স্ট 100 কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখান থেকে সিন্ধওয়াড়া 84 কিলোমিটার, সেটা কমপ্লিট করা যাক। এখন জানি না কখন সকালটা হবে, আর লাল টক টক করতে করতে সূর্যটা উঠবে। আমি এখন শুধু সূর্যটার অপেক্ষা করছি, তাই ছাড়া অন্য কারোর অপেক্ষা এখন আর আমার নেই। 119 কিলোমিটার কমপ্লিট করার পরে আমাদের আজকের দিনের প্রথম টোলগেট আমরা পেয়ে গেছি। রাতের অন্ধকারটা ধীরে ধীরে কম হচ্ছে, আর আমার অপেক্ষার পালাটাও বোধহয় একটু পরে শেষ হয়ে যাবে। যে অপেক্ষাটা আমি ভোর রাত 4টে থেকে করছি, কখন সূর্য উঠবে আর কখন আমি ঠিক করে রাইডিংটা করতে পারবো। তো সেই অপেক্ষাটা একটু পরেই বোধহয় আমার শেষ হতে চলেছে। ফাইনালি আধা ঘন্টা 35 মিনিট 70-80 85-তে স্পিড মেনটেন করার পরে যে এই জঙ্গলটা শেষ হলো। জানি না কত কিলোমিটার হয়েছে, কিন্তু একটা আন্দাজা মিনিমাম 60-70 কিলোমিটারের জঙ্গল তো হবে এটা। টাইম হচ্ছে 7টা বাজতে এলো বোধহয়, 5 মিনিট বাকি 7টা বাজতে। চলো ফাইনালি সূর্য দেবতার দেখাও পেয়ে গেছি। আর চলো তোমাদের রোডটার কথা বলি। রোডটা অবশ্য শুরুতে যতটা খারাপ ছিল, শেষটা এর ততটাই ভালো হয়েছে। শেষটা বলতে অল্প একটু রাস্তা সীমা ছাড়া খারাপ ছিল, আর বেশি খানিকটা রাস্তা সীমা ছাড়া ভালো ছিল। মানে মাখন রোড ছিল, মাখন রোড। তো আমরা অনেকটা টেনে আসতে পেরেছি। 166 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 34 কিলোমিটার চালাবো। তারপরে এক জায়গা একটু রেস্ট করব, কারণ দুটো বাইককেও রেস্ট দিতে হবে। যখন আমি কলকাতায় গেছিলাম তো নন স্টপ বাইক চালিয়েছিলাম, তো আমার বাইকের প্রচুর প্রবলেম হয়েছিল। তো এখন আর নন স্টপ চালাবো না, 200 কিলোমিটারে একবার স্টপ করব। তো গাইজ, এখন আমরা হাইওয়ে চেঞ্জ করছি।
আর এখন যাব আমরা NH 547-এ। মহাদেবের একটা স্ট্যাচু রয়েছে, সাথে নন্দী রয়েছে আর বজরংবলী। একটা দারুণ লোকেশন এখানে। ঠিক আছে ঠিক আছে। তো গাইজ এখন আমরা ফুলবেড়া ক্রস করে এসেছি, ওভারটেক করে ফুলবেড়া ওভারটেক করে এসে একটা গ্রামের মতো রয়েছে, এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। পাও থেকে নিয়ে মাথা অব্দি থরথর করে কাঁপছে। তো এখান থেকে একটা চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। আর এরপরে স্টপ আমাদের জবালপুরি হবে। তো গাইজ এখন আমরা অর্ধেক রাস্তায়ও এসে পারিনি, আর এই যে মেয়ে ছেলেটার ঘুম আসছে, একটা ব্যাগ দিয়ে দিয়েছে পিঠে, আর তারপরও ঘুম আসছে। 80-90-তে গাড়ি চলছে আর এর নাকি ঘুম আসছে। তো চলো চাটা খেয়ে বেরিয়েছি, আর এখন আর 200 কিলোমিটার মারতে হবে। তো আমরা পৌঁছে যাব জবালপুর। জবালপুর থেকে আর প্রয়াগরাজ থাকবে 350 কিলোমিটার। তো চলো আগে জবালপুরটা মারি, তারপরে বাকিটা দেখা যাবে। মানে ভিড় দেখা যাচ্ছে এতটা পরিমাণে, হয়তো নর্মাল টাইমে ভিড় থাকে না। এখন প্রয়াগরাজ যে কুম্ভ মেলাটা হচ্ছে, শুধু ওই একটা কারণেই এতটা ভিড় দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগ যে গাড়িগুলো দেখা যাচ্ছে এটা কুম্ভ মেলাতেই যাচ্ছে বলে মনে হচ্ছে। তো সব প্যাকিং গাড়িগুলো দেখা যাচ্ছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে সব ফ্যামিলি নিয়ে সব কুম্ভ মেলার দিকেই যাচ্ছে। তো কুম্ভ মেলার কারণেই এই রোডটায় এত পরিমাণে ভিড় বেড়েছে, অন্য কোনো কারণ তো দেখা যাচ্ছে না। কারণ এতটা পরিমাণে ভিড় অবশ্য থাকে না 12 মাস কাল। এটা শুধুমাত্র কুম্ভ মেলার একটা আসার, তাই ছাড়া অন্য কিছু না। যে হাইওয়েটায় রয়েছি, এই হাইওয়েটা খুবই একটা বিজি হাইওয়ে। এটা দিল্লি, আগ্রা আর রিওয়া আর জবলপুর প্লাস বারাণসী, এই সব সিটিগুলোকে কানেক্ট করছে এই একটা হাইওয়ে। তো এটা তো অবশ্যই বিজি থাকবে, আর যেহেতু খুবই বিজি হাইওয়ে, তো আমাদের সাবধানতা সহকারে গাড়ি চালাতে হবে, কারণ এই সমস্ত রাস্তায় টু হুইলারওয়ালাদের একটু সমস্যা থাকে। তো সাবধানী রাখতে হবে, এই ছাড়া আর কিছু না, ব্যাস। অবশ্য রাস্তাটা খুবই বিউটিফুল। এটা মাঝখান দিয়ে কিছু ফুল গাছ লাগানো রয়েছে, অন্যান্য অনেক ধরনের গাছ লাগানো রয়েছে দুটো লাইনের মাঝখান দিয়ে। আর দুটো পাশে মাঠের জমি রয়েছে, কিছু ফ্যাক্টরি কোম্পানি বেগারাও দেখা যাচ্ছে। সিটির বিউটিফুল দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রোডটা নিয়ে গেছে। এটা একটা ব্রিজ, নদী গেছে কিন্তু নদীতে কোনো জল নেই, শুধু বর্ষাকালে জল থাকে এই সমস্ত জায়গাতে। ওই দূরে একটা জায়গায় একটু দেখা যাচ্ছে। আর সামনের রাস্তাটা দেখো কত লেভেল করে উঠিয়ে নিয়েছে। আমাদের দেশেও এখন গজব এক্সপ্রেস ওয়ে হয়ে গেছে, আর গাড়ি নিয়ে বাইরে চলাচল করতে কোনো সমস্যা হয় না। এক রাজ্য থেকে অন্য রাজ্যের কানেকশানগুলো এত ভালো হয়ে গেছে যে না বেরোলে বুঝতে পারবে না। তো ঘর থেকে বেরো আর নিজেই ফিল করো আমাদের দেশটা উন্নতির দিকে এগোচ্ছে। এটা হচ্ছে একটা ঘাট এরিয়া, সামনে পাহাড় রয়েছে আর এখান থেকেই ঘাট শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে অবশ্য বেশিরভাগ ঘাট যখন শুরু হয় তো চড়তে হয়, কিন্তু এখানে অবশ্য নামতে হচ্ছে সবাইকে। তখন থেকে আমরা শুধু নেমেই যাচ্ছি, তাহলে বোঝো যে আমরা কতটা উপরে ছিলাম। চলো পেট্রোল পাম্পে আছি, আবারও 1023 টাকার পেট্রোল ভরলাম, আর এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। 412 কিলোমিটার গাড়ি চালিয়ে এখন এখানে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, ভাবলাম এখান থেকে খাবার দাবার খেয়ে বেরোবো, কিন্তু এখানে এখনো খাবার তৈরি হয়নি, 1 থেকে 2 ঘন্টা লাগবে বললো। তো আমরা যেহেতু প্রয়াগরাজ যাচ্ছি, তো সামনে আরো অনেক রেস্টুরেন্ট পেয়ে যাব, তো ওখান থেকে খাবার খেয়ে নেবো। এখানে বসার সময় নেই এখন আমাদের কাছে। ফাইনালি সামনে এসে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, এখান থেকে খাবার দাবার খেয়ে নেবো আমরা। খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে বেরোবো এখান থেকে। আমাদের এখানে মিনিমাম 1 ঘন্টা লেট হবে, আর প্রয়াগরাজ পৌঁছাতে আমাদের রাত 10টা বেজে যাবে মিনিমাম এখান থেকে। তো আজকে আমরা এই রেস্টুরেন্টটায় সবাই থালি অর্ডার করেছি। রেস্টুরেন্টের একটা স্পেশাল থালি আছে, সেটা অর্ডার করেছি, 250 টাকা প্রাইস, আর সেটাতেই আমাদের হয়ে যাবে। তো চলো একটু ফ্রেশ বেগারা হয়ে নিয়েছি, এখন খাবারটা খেয়ে নেবো। আর বোধহয় আমাদের থালি আসছে, হ্যাঁ এসে গেছে, এটাই আমাদের থালি। তো হ্যাঁ ঠিক আছে, রাখবো।
আর যদি কোথাও বাইরে বেরোই তো বেশিরভাগ থালি খাওয়া পড়বে এখন থেকে। যখন ট্যুরে বেরোবো তো বেশি ভারী খাবার খেতে পারবো না, আর অর্ডার করলে একটু বেশি খাওয়া হয়ে যায়, তো থালিটা একটা মানুষের জন্য ঠিক থাকে। তো এটা আমাদের থালি, একটা পানিরের সবজি আছে, একটা ডাল আছে, আর একটা কি সেও ভাজি হবে হয়তো, আর सलाद রয়েছে আর ভাত রয়েছে। तो अपना राइडर्स बाथरूम गए थे और बाथरूम में पानी नहीं था, तो मिनिमम आधा घंटा रुक के आए वहां पर। तो गाइस रोटी এখনো আসেনি, তো শুরুয়াত আমি রায়তা দিয়ে করছি। রায়তা খারাপ না, ভালো ভাই। আচ্ছা আচ্ছা, তো চলো গাইজ, আমাদের খাবার দাবার কমপ্লিট, এখন বেরোনোর জন্য রেডি হচ্ছি। আর আমাদের রাইডার্স বাবু খেয়েই যাচ্ছে, সবার খাওয়া কমপ্লিট, শুধু রাইডার্স বাবু খেয়েই যাচ্ছে। খাবার দাবার কমপ্লিট, এখন বেজে গেছে 1টা, আর এখন আমরা বেরোচ্ছি। আর 350 কিলোমিটার আছে, কিন্তু আমার পার্টনারগুলো সব থেকে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে এদের। তো এখন থেকে প্রতি 100 কিলোমিটারে রেস্ট করবে, সেটা লখনৌ, বেনারস, আগ্রা, দিল্লি সবকিছুর বোর্ড দেখেছি, শুধুমাত্র প্রয়াগরাজের বোর্ড দেখেছিলাম না। এইমাত্র একটা প্রয়াগরাজের বোর্ড দেখলাম, সিঙ্গেল বোর্ড, সেটাকেও কেউ ভেঙে রেখেছে। 276 কিলোমিটার হবে হয়তো, পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আইডিয়া করলাম 276 কিলোমিটারের মতন কিছু একটা লেখা রয়েছে। যদি আমার গাড়ির মিটারটা দেখতে পাও তো দেখবে 500 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। আমরা 5ওয়া সেঞ্চুরি মেরে দিয়েছি, আর মাত্র 2টো সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরি রয়ে গেছে, সেটাও অবশ্য আমরা 3-4 ঘন্টাতে মেরে দেবো। তো ইউটার্ন দিয়ে সিটির ভিতর দিয়ে বেরিয়েছি, আর এই রাস্তাটা খালি রয়েছে। ওই হাইওয়েটা পুলিশওয়ালে নিজে জেনে বুঝে জ্যাম লাগিয়ে রেখেছে। দিনের 7 নাম্বার টোল প্লাজা ওভারটেক করে নিয়েছি। আমাদের 700 কমপ্লিট হয়ে গেছে, 705 কিলোমিটার হয়ে গেছে আমাদের মিটারে। আর আজকে আমরা 7ওয়া সেঞ্চুরি মেরে দিয়েছি। তো আর মাত্র 50 কিলোমিটার থেকে গেছে এখান থেকে। তো আমরা 1 ঘন্টা লাগিয়ে দেবো, বেশি স্পিডে এখন গাড়ি চালাবো না। রাতের বেলা অচেনা রাস্তা, কোথায় টার্নিং রয়েছে কি রয়েছে আমাদের কিছুই জানা নেই। তো এখন এই সময় হাইওয়ে রোডে 50-60 এই স্পিডে যাবো, আর 1 ঘন্টা টাইম লেগে যাবে আমাদের। কোনো ওয়েলকাম বোর্ড তো দেখতে পাইনি, কিন্তু গা হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তার মানেই হচ্ছে আমরা ইউপিতে এন্ট্রি করে গেছি। জেনে শুনে জ্যাম করাচ্ছে, ব্রিজের উপর এদিক সেদিক দাঁড়িয়ে জেনে শুনে জ্যাম করাচ্ছে, যাতে করে মানুষ মনে করে যে অনেক ভিড় আছে, আছে তা আছে, এইগুলো ব্যাস। রাতের বেলা হাইওয়ে রাস্তাটা জাম করে রেখেছে, আর আমি গ্রামের একটা রাস্তা দিয়ে এইভাবেই এখনো 29 কিলোমিটার দেখাচ্ছে, আর এইভাবে যাচ্ছি গ্রামের একটা রাস্তা দিয়ে। তো এই প্রশাসন শুধুই জ্যামটা করে রেখেছে। অবশ্য তেমন কোনো ভিড়ভাড় নেই, শুধু পুলিশের গাড়ি রাস্তায় আড়ো করে দাঁড়িয়ে রেখেছে ট্রাফিকটা বাঁধানোর জন্য। দেখো কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা, এখন বাজে রাত 8:18, আর আমরা একটা অচেনা জায়গা দিয়ে মাঠের একটা রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে সামনে হাইওয়ে রোড, কমসে কম 10-12 কিলোমিটার নিয়ে জ্যাম লেগে রয়েছে। আবার শুরু হয়ে গেছে একটা বানানো ট্রাফিক, এটাও শুধু একটা তৈরি করা ট্রাফিক, আর কিছু না। বানিয়ে একটা লম্বা জ্যাম করে রেখেছে ইউপি পুলিশ, আর আমরা সাইড কেটে বেরোচ্ছি। আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি, এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 4 মিনিট চালাতে হবে। 21 কিলোমিটার রাস্তা রয়েছে, আর পুরো রাস্তাটাই এরকম ভাবে জ্যাম করে রাখা হয়েছে। এটা মাত্র একটু রাস্তা খোলা পেয়েছি, আর সেখান দিয়ে এখন যাও 60-65 স্পিডে গাড়িটা চালাতে পারছি। ব্যাস, এই আবার সামনে চলে এলো। প্রয়াগরাজে এন্ট্রি করার যে গেটটা, সেটা শ্যুট করতে পারলাম না, আমি স্পিডে ছিলাম আর গেটটা পাস হয়ে গেছে, আমি দেখতে পাইনি। অপোজিট সাইড দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি আসছে, যার রিফ্লেক্স আমার চোখে হচ্ছে, যার কারণে আমি জিনিসটা ঠিক করে দেখতে পারছি না সামনে। এখান থেকে মাত্র বাকি 10 কিলোমিটার সঙ্গম ঘাট, আর এখানে শুধু পায়ে হাঁটা ভিড় বেশি দেখা যাচ্ছে গাড়িগুলার। আরে আরামসে ঠোক দিয়ে বাজছে। ফাইনালি গাইস, ফাইনালি আমরা কুম্ভতে এখন। চলো ভাইয়া, পৌঁছ গয়ে আখির। চলো, এটা হচ্ছে মেন ব্রিজটা, এটা পার হওয়ার পরে আমাদের যেতে হবে সঙ্গম ঘাট। লাইটিংটা খারাপ করেনি। चलो आखिरकार पूरे दिन के मेहनत के बाद सुबह 4 बजे
সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠে দিন ভরে কষ্ট করে কমসে কম এই অবধি পৌঁছাতে পেরেছি, এইটাই সব থেকে বড় কথা। अरे इतना लोग कहां से आते हैं भैया? ले घाट पे पहुंचा दिया तेरे को, ये अखाड़ा है। हमको चाहिए खाना भैया। सामने 1 किलोमीटर রয়েছে সঙ্গম ঘাট, তো চলো ঘাটে যাই। ত্রিবেণী সঙ্গম ঘাট, ত্রিবেণী। আচ্ছা, এই রাস্তাগুলো মাটির, যার জন্য এখানে লোহার প্লেট বসানো হয়েছে যাতে করে এটা পুরোপুরি করে টায়ার ওয়ার ডেবে না যায়। এখনো কোনো পুলিশ রোকটোক করেনি আমাকে, এক জায়গা থেকে নো এন্ট্রি দিয়ে যেতে দেয়নি শুধু, ব্যাস। এখন ये वो घाट है भैया 100%, यही वो घाट है भैया, यही वो घाट भैया। ले आया साले, ओ लाया ना तेरे को, लाया ना। 700 बोला तो 900 हो गया ना। 900 किलोमीटर बस। हाँ, ये बाहर का टेंट है और ये हमारा टेंट है। ये हमारा आदमी है, हम सोने जा रहे हैं। आप हेलो। তো গাইজ এখন আমরা টেন্ট লাগিয়ে দিয়েছি, বাইরেও একটা টেন্ট আছে আর টেন্টের ভিতরে আমাদের টেন্ট লাগিয়েছি, আর এখন আমরা ঘুমোচ্ছি। সকালবেলা আমাদের পাবলিকরা জিম করতে লেগে গেছে, সাহস গুছাচ্ছে গঙ্গায় স্নান করার, ব্যাস।